আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। আজ স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া ডিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এতে অন্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের নেতারাও অংশ নেবেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট মিলনায়তনে অনুষ্ঠিত ডিনার পার্টিতে অতিথিদের স্বাগত জানাবেন প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। 27 সেপ্টেম্বর ডক্টর ইউনূস সাধারণ অধিবেশনে তার বক্তব্য উপস্থাপন করবেন। এর আগে মঙ্গলবার অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন। এছাড়া রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের পাচার করা সম্পদ জব্দ করে বাংলাদেশে পাঠাতে চিঠি দিয়েছেন ব্রিটিশ এমপি আফসানা বেগম। মঙ্গলবার যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার নির্বাহী মহাপরিচালকের কাছে চিঠি দেন বাংলাদেশি বংশোদ্ভূত এই এমপি। যুক্তরাজ্যে সাইফুজ্জামানের হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগের যথাযথ তদন্ত দাবি করেন তিনি। ফিনান্সিয়াল টাইমস ও আল জাজিরার প্রতিবেদনের বরাত দিয়ে চিঠিতে আফসানা লিখেন, সাইফুজ্জামান চৌধুরী নিয়ন্ত্রিত সংস্থাগুলো 15 কোটি পাউন্ডেরও বেশি মূল্যের কমপক্ষে 280টি সম্পত্তি অর্জন করেছে। তার নির্বাচনী এলাকায়ও আছে 74টি সম্পত্তি। এই তহবিল ফ্রিজ ও প্রত্যর্পণ করাকে বাংলাদেশিদের অধিকার এবং যুক্তরাজ্যের সুনাম বলেও উল্লেখ করেন তিনি। সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গত 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বাড্ডা থানার পৃথক 3টি হত্যা মামলায় দীপুমণি, 2 মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক এবং 1 মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সকালে কড়া নিরাপত্তায় তাদেরকে আদালতে আনা হয়। গ্রেপ্তার দেখানোর জন্য, এই হত্যা মামলা গ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা নিবেদন করেন। বিজ্ঞ আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার যে নিবেদন, সেই নিবেদনটিকে পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখেন। এই ধরনের ঘটনায় সে কি ভূমিকা পালন করেছে এই ধরনের কোনো সুস্পষ্ট তারা বলতে পারে নাই। তারা ঢালাওভাবে অভিযোগ প্রত্যেকটা মামলায় করে যাচ্ছে যে ওনারা এগুলো ইন্ধন দিয়েছে বা ওনারা ষড়যন্ত্র করেছে। এর কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী আজ পর্যন্ত ওনারা আদালতে কারো কোনো সাক্ষীর স্টেটমেন্ট আদালতে উপস্থাপন করতে পারেনি। গত কয়েকদিনের চলমান শ্রমিক অসন্তোষের জেরে এবং নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে বেশিরভাগ কারখানা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে এসব কারখানা সহ শিল্পাঞ্চলের সব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শিল্পাঞ্চলের প্রায় সব কারখানা উৎপাদনে ফিরেছে। শ্রমিক উপস্থিতিও স্বাভাবিক রয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছে। কারখানা শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়ে আশুলিয়া শিল্পাঞ্চলের সব কারখানা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে শ্রমিকরা নিজ কর্মস্থলে যোগদান করেন। এদিকে কারখানা এলাকার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনীর সদস্যরা। পোশাক কারখানা খুলে দেওয়ার বিষয়ে জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। জি মালিহা, আপনি জানেন যে গত কয়েকদিনে কিন্তু গাজীপুরের শিল্প কারখানায় যে আন্দোলন করে আসছে, সেই আন্দোলনে কিন্তু গতকালকে মালিক পক্ষ এবং যে 18 দফা দাবি ছিল সেগুলো মেনে নিয়েছে, যার ফলে আজ কিন্তু সকাল থেকেই কালিয়াকৈরের সকল শিল্প কারখানায় কিন্তু শ্রমিকরা কাজে যোগদান করেছেন। তবে আমি আপনাকে জানাই যে আমি যে কালিয়াকৈর উপজেলার একটি কারখানার সামনে দাঁড়িয়ে আছি, এই কারখানাতে
কিন্তু 4000 শ্রমিক রয়েছে। গত সোমবার এখানে আন্দোলন করেছে। এই আন্দোলন থেকে 6 জন শ্রমিক কিন্তু যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। আজ কিন্তু সেই কারখানা বন্ধ রয়েছে। এই কারখানাটি কিন্তু কর্তৃপক্ষ খুলে দেননি। তবে আমি বলি তাছাড়া যে কালিয়াকুরে প্রায় 3 শতাধিক শিল্প কারখানা রয়েছে। সেই শিল্প কারখানায় কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়া নিরাপত্তা বাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী তারা কিন্তু সর্বদা মাঠে কাজ করছেন। জি মালিহা, এই ছিল গাজীপুরের কালিয়াকুর শিল্প কারখানার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এতে স্বস্তি ফিরেছে দেশবাসীর মনে। আবহাওয়া অফিস বলছে আগামীকালও বৃষ্টি হবে, এরপর কমতে শুরু হবে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে কোথাও কোনো ধরনের বড় ঝড় কিংবা অতিবৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। যে বৃষ্টিপাতের যে ইয়েটা আমরা দেখছি, এই বৃষ্টিপাতটা আজকে সারাদিনই থাকবে কম বেশি, এবং এটা আগামীকালকে পর্যন্ত থাকবে, অর্থাৎ কালকে পর্যন্ত থাকবে। কালকের পরে বৃষ্টিপাতের যে ইয়েটা আছে, এই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যাবে না বা থেমে যাবে না। বৃষ্টিপাতের এখন যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে, সেই ইয়েটা প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত থাকবে। আবহাওয়া পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, লঘুচাপের প্রভাবে বরিশালে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদেরকে। মালিহা, ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনাকে জানিয়ে রাখি, গতকালকে রাত থেকে কিন্তু বৃষ্টি পড়ছে এখন পর্যন্ত। তবে আমাদেরকে এখন পর্যন্ত আবহাওয়া বিদ্যুৎ দপ্তর যেমনটি জানিয়েছেন যে গতকাল রাত 11টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত কিন্তু 8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এখন পর্যন্ত। তবে সকালের পরপরে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়াও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সমুদ্র সংকেত এবং বরিশালের যেই নদ নদীগুলো রয়েছে সেখানে 1 নম্বর সংকেত দেওয়া হয়েছে। সুতরাং এখন পর্যন্ত বরিশাল যে 65 ফুটের নিচে যে লঞ্চগুলো রয়েছে এবং দূরপাল্লার যেই লঞ্চগুলো সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে যাতায়াত করছে। তবে এখন পর্যন্ত এমন কোনো ঝুঁকি নেই, কিন্তু প্রভাবটি পড়েছে জনজীবনে। সাধারণ মানুষ, আপনি দেখতে পাচ্ছেন আমি এখন একদম বরিশালের প্রধান ফটক অর্থাৎ সদর রোডে রয়েছে। এখানে যে সাধারণ মানুষ যে তারা কিন্তু এখন কম বের হচ্ছে, কারণ আপনি জানবেন যে গতকাল রাত থেকে যেহেতু বৃষ্টি একঝাড়ে পড়ছে এবং সকাল থেকে থেমে থেমে বৃষ্টি পড়ছে, সুতরাং মানুষের পদচারণা অনেকটাই কম, আর খেটে খাওয়া মানুষগুলো আসলে কম বের হচ্ছে সড়কে, এমনকি আমরা লক্ষ্য করেছি। আরেকটু বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে যেহেতু 2.10 যদি পানি উঠে তাহলে সেটি বিপদসীমার উপরে। তবে বরিশালে এখন পর্যন্ত 1.65 স্তর রয়েছে পানির, সুতরাং পানিতে এখন পর্যন্ত কোনো বিপদসীমার মধ্যে নেই। বৃষ্টি থেমে থেমে চলছে। মালিহা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ। প্রকট আকার ধারণ করেছে সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত আরও 3 জনের। এছাড়া আক্রান্ত হয়েছে 801 জন। দেরিতে বৃষ্টিপাতের কারণে এই বছর জুলাই আগস্টের পরিবর্তে সেপ্টেম্বর অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ায় সঠিক সময়ে মশক নিধন কার্যক্রম থমকে পড়ে। এতে আরও বেশি উৎপাত বেড়েছে এডিস মশার। তবে পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে শিশু বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে রয়েছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। সারা দেশে ডেঙ্গু রোগী বাড়ছে, তো এই মুহূর্তে শিশু হাসপাতালের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, কি পরিমাণ রোগী বেড়েছে জানাবেন আমাদের। মালিহা, আজ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অফিস বলছে যে আজ বৃষ্টি হয়েছে, আগামীকালও বৃষ্টি হবে এবং গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি সারা দেশে শুরু হয়। ডেঙ্গু পরিস্থিতি এমনিতেই স্বাভাবিক সময়ে আমরা অন্য সময় দেখেছি যে এটা আসলে এখন আর কোনো নির্দিষ্ট সময়ের রোগ বলছে না ডাক্তাররা। তারা বলছেন যে এটা এখন বছর জুড়ে ডেঙ্গুটা হচ্ছে, তবে প্রকট আকার ধারণ করে জুলাই এবং আগস্টে এবং সেপ্টেম্বরও এটা হয়তো প্রলম্বিত হয়। কিন্তু এবার কিন্তু আসলে এটা শুরু হতে একটু সময় লেগেছে। বৃষ্টিপাত একটু দেরিতে শুরু হওয়ায় কিন্তু ডেঙ্গুর প্রকোপটা সেপ্টেম্বরের শুরু থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করে। এখন আমরা বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে ডেঙ্গুর পরিস্থিতিটা ভয়াবহ দিকে যাচ্ছে এবং প্রতিদিনই কিন্তু রোগীর সংখ্যা 600-700 এরকম করে নতুন করে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু প্রতিদিনই আমাদেরকে গুনতে হচ্ছে। কিন্তু এর মধ্যে শিশুরা আসলে ঝুঁকিতে রয়েছেন এবং আজকে যেহেতু বৃষ্টিপাত হয়েছে এবং গতকাল বৃষ্টিপাত হয়েছে এবং আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে কিন্তু
ডেঙ্গু নিয়ে আরেকটু চিন্তা করার সময় এসেছে এবং ডাক্তাররা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন যে এই মুহূর্তগুলোতে আসলে শিশুদের প্রতি এবং বয়স্কদের প্রতি বাড়তি যত্ন না নেওয়া হলে শিশু হাসপাতালে কিন্তু এরকম ভিড় বাড়তে থাকবে। ইতিমধ্যে শিশু হাসপাতাল কিন্তু ব্যাপক ধরনের প্রস্তুতি নিয়েছে। তারা কিন্তু আসলে শিশুদের জন্য আলাদা করে একটা ইউনিট তারা রেখেছে, যাতে করে এখানে যারা ডেঙ্গু আক্রান্ত হবেন তারা যেন এখানে চিকিৎসা নিতে পারেন এবং কোনো ধরনের ঝুঁকি তারা নিতে চাচ্ছেন না এবং প্রয়োজনে তারা কিন্তু আসন সংখ্যা বাড়াবেন এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো আমরা আসলে আশঙ্কা করছি না যে আসলে পরিস্থিতিটা ভয়াবহ হবে, তবে এখনই যদি আসলে ভালো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে ডেঙ্গু পরিস্থিতি হয়তো আমাদের নাগালের বাইরে চলে যেতে পারে। মালিহা, এই ছিল রাজধানী শিশু হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে গাজা ইসরায়েল ইস্যুতে উদ্বেগ প্রকাশ করছে বিশ্ব নেতারা। জো বাইডেন তার বক্তব্যে গাজা ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের তোপের মুখে পড়ে ইসরায়েল। গাজায় গণহত্যাকে ইসরায়েলি নেতারা আত্মরক্ষার অধিকার হিসেবে চালিয়ে দেওয়ায় দুঃখ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে সবকিছু ছাপিয়ে সম্প্রতি নৃশংসতার আকার ও মাত্রা উভয় বাড়িয়েছে ইসরায়েল। আক্রমণের ভয়াবহতা ছড়িয়েছে লেবাননে। বর্বরতা থেমে নেই গাজা উপত্যকায়ও। লেবাননে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণে 50 জন শিশুসহ অন্তত 569 জন নিহত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে আতঙ্কিত লেবাননবাসী। আজ থেকে শুরু হচ্ছে উয়েফা ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের নতুন মৌসুম। উদ্বোধনী দিনে নেদারল্যান্ডস ক্লাব FC20-এর মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচের আগে ইনজুরি কাটিয়ে ম্যান ইউ স্কোয়াডে ফিরেছেন ম্যাসন মাউন্ট, টাইরেল মালাসিয়া ও ভিক্টর লিন্ডেলফরা। তাই ইংলিশ লিগের জনপ্রিয় ক্লাব রেড ডেভিলস প্রথম দেখাটা শেষ করতে চায় জয় নিয়ে। এদিকে ইনজুরিতে থাকা মিডফিল্ডার মিকাল সাদেলেক ও ইউনুস তাহাকে এই ম্যাচে পাচ্ছে না FC20। তাই তাদের ছাড়াই ইউরোপার মৌসুম শুরু করতে হচ্ছে ডাচ ক্লাবটির। আবারও দেশের খবর। উজানের দেশগুলো ন্যায্য হিস্সা দেওয়ার ক্ষেত্রে সবসময় সময়ক্ষেপণ করে এবং ভাটির দেশগুলোকে বঞ্চিত করে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে গ্রিন রোডের পানি ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক বিশেষ সেমিনারে তিনি এসব কথা বলেন ভারতের সাথে দর কষাকষিতে আমাদের অনেক দুর্বলতা আছে। মানবিক কারণে আমরা আমাদের উজানের দেশগুলোর সাথে এই তথ্যগুলো পাওয়ার ব্যাপারে নেগোসিয়েশন বা আলাপ প্রক্রিয়া শুরু করে দেব। আর বাকি যে অভিন্ন জলরাশিগুলো আছে আমাদের নিজেদের জরুরি হয়ে পড়েছে, বিশেষ করে উপকূলীয় এলাকাতে, সেইগুলো রক্ষায় উজানের দেশগুলোর সাথে সমঝোতায় চলে আসা। আমরা আমাদের পানি ব্যবস্থাপনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারবো এবং নিজস্ব পর্যায়ে কি কাজটা করলে পানির ক্ষেত্রে বিপর্যয়টা আমরা কমিয়ে আনতে পারবো সেটাও আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।